বাংলাদেশে এখন নানাবিধ আলোচনার কেন্দ্রবিন্দুতে সেনাবাহিনী, আর সেনাবাহিনীর পাশাপাশি উঠে আসছে সেনা প্রধানের প্রসঙ্গ। তাকে তার পদ থেকে অপসারণ করা হবে, সেই বিষয়টিও যেন ধীরে ধীরে প্রকট হচ্ছে। অর্থাৎ সেনা প্রধানকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার অপসারণের পর সেই পদে কে বসবে, অর্থাৎ কাকে দেখতে পাবো পরবর্তী সেনা প্রধান হিসেবে, সেই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বাংলাদেশে নানাবিধ আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সেনাবাহিনী, পাশাপাশি সেনাপ্রধানকে অপসারণের ষড়যন্ত্র যেন ধীরে ধীরে প্রকট হচ্ছে। আর এই আবহে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেনাপ্রধানকে অপসারণ করে কাকে সেনাপ্রধানের পদে বসানোর সম্ভাবনা প্রবল হবে, সেই নিয়ে এখন রাজনৈতিক চর্চা তুঙ্গে। বাংলাদেশে এই মুহূর্তে সেনাপ্রধান পদে নিয়োজিত আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। 24 জুন 2024 থেকে 23 জুন 2027 পর্যন্ত 3 বছরের জন্য তাকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। আর এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেনাপ্রধানের অপসারণের দাবি উঠে আসছে। বিশেষ করে দেশবিরোধী কিছু সংগঠনগুলি সেনাপ্রধানের বিরুদ্ধে একাধিক নেতিবাচক অভিযোগ তুলে তাকে অপসারণের ছক কষতে শুরু করেছে। এই সকল দেশবিরোধী সংগঠনের তরফ থেকে প্রকাশ্যে বলা হয়েছে, সেনা প্রধানকে পদ থেকে অপসারিত করতে হবে। সেনা প্রধানের অপসারণ দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এই সমস্ত সংগঠনের দ্বারাই বাংলাদেশের রাজনীতি কিছুটা হলেও প্রভাবিত হচ্ছে। সরকারের মাথায় বসে থাকা মোহাম্মদ ইউনূস এই সমস্ত দেশবিরোধী সংগঠনের দ্বারা পরিচালিত হচ্ছে বলা যায়। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জামাতপন্থীরাও সেনা প্রধানের অপসারণ চায়। এবার আসা যাক এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়টিতে। যদি এই সমস্ত বিরোধী সংগঠন, দেশের বর্তমান সরকার ও জামাতপন্থীরা দেশের সর্বস্তরে গিয়ে সেনা প্রধানের অপসারণের দাবি তোলে এবং তার ফলে যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদচ্যুতি হয়, তবে সেনাপ্রধানের পদে এরপর কাকে দেখতে পাবে বাংলাদেশের সাধারণ জনগণ? অর্থাৎ আইন ও নিয়ম অনুযায়ী যদি বিবেচনা করা হয়, সেক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামানের বেশ কিছু ব্যাচমেট, যে সকল লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, যেমন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ, তাদের সকলকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পর যে সকল সেনা সদস্যরা ছিলেন, তারাও বর্তমানে নেই এবং এর পরের কয়েকটি ব্যাচের সেনা সদস্যরা এখন ক্যান্টনমেন্টে আছে। এবার যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণের পর কাকে সেনাপ্রধান করা হয় সেই প্রশ্ন ওঠে, তবে সেটি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামীম। আর বাকি যে সকল সদস্য রয়েছে তারা সকলে কনিষ্ঠ সদস্য। তার তালিকায় প্রথমে যে মোহাম্মদ শামীমের নাম উঠে আসলো, তারপরেই যদি কাউকে সেনাপ্রধান হিসেবে বিবেচনা করা হয়, তবে সেই নামটি হলো লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। তিনি 2023 সালে লেফটেন্যান্ট জেনারেল পদে নিয়োজিত হয়েছেন। আরো বাকি দুজনের নাম উঠে আসছে, তারা অত্যন্ত ঘনিষ্ঠতম। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদেরকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল পদে আসীন করা হয়েছে। এরপর সবচেয়ে আলোচিত নাম জেনারেল ফয়জুর রহমান, যে নামটি ইতিমধ্যেই বহুল চর্চিত। তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবেও নিয়োজিত রয়েছেন। এরপর আরো একটি নাম উঠে আসছে, সেটি লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান, যেখানে বলা যায় এক কথায় সকলেই কনিষ্ঠতম সেনা সদস্য। পাশাপাশি পুলিশের আইজিপি সকলকেই অবসরে পাঠানো হয়েছে, যার ফলে নতুন পুলিশের আইজিপি নিয়োগ করাও হয়েছে। সেনাপ্রধানের পদচ্যুতির পর যে সকল সেনাপ্রধানের নাম তালিকায় উঠে এসেছে, গোলাম আজমের পুত্র আব্দুল আজমি, তাকে প্রশ্ন করা হয়েছে সেনাপ্রধানের অবসর হলে এখন কি হতে পারে বাংলাদেশে। এবং বেশ কিছুদিন আগেই এই গোলাম আব্দুল আজমি এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারও করেন। তিনি বহু বছর আগে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছেন। তাই তিনি যদি এই মুহূর্তে সেনাবাহিনীতে থাকতেন, তাহলে তিনি সেনা প্রধানের পদে বসার সম্ভাবনা জোরালো হতো। এবং তাকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, আপনি যদি অবসর গ্রহণ না করে চাকরিরত থাকতেন এবং এখন যদি আপনাকে সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হতো, তাহলে কি করতেন? এই প্রশ্নের উত্তরে কি বললেন গোলাম আজমের পুত্র, শুনুন। আইন একটা শারীরিক একটা আবেগ, যেটা আপনি বলেন। আপনি যদি আইন বলেন, তাহলে আমার সরকারি চাকরির বয়স পার হয়ে যেতে সুযোগ নাই। আপনি যদি আবেগ বলেন, আর আরেকটা কি বললাম, শারীরিকভাবে আমি এখনো 50-এর কম বলে আমার বয়স আমি ফিল করি। আমি নিজে এখন ঢাকা শহরে গাড়ি চালিয়ে বেড়াই, যেটা আমার বয়সে কেউ চালায় বলে আমি জানি না, এবং সবাই আশ্চর্য হয়। আমার এখন 67 চলছে। আমি ঢাকায় গাড়ি চালিয়ে বেড়াই। ঢাকা শহরে গাড়ি চালানো খুব কঠিন কাজ। এখন যেরকম ট্রাফিক ডিসিপ্লিন গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, আমি ফিজিক্যালি যে কোনো কাজ করতে পারি।
ফিজিক্যালি আমি ফিট, আবেগে আমি শতভাগ। আমাকে যদি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন, আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবো। আমি আমার যেটা বলি, আমার অনুপ্রেরণা মনে শিরা বছর রক্ত বিরুদ্ধে একজন সৈনিক। I was born to be a soldier. So I'd love to die as a soldier. কিন্তু আবেগ দিয়ে তো সবকিছু হয় না। আইন অনুযায়ী এটার কোনো সুযোগ নাই। তবে সরকার চাইলে আইনের বাইরে অনেক কিছু করতে পারে। 1971 সালে জেনারেল ওসমানীকে, যিনি কর্নেল অবসরপ্রাপ্ত ছিলেন এবং তারপরে উনি এমপি হয়েছেন, উনাকে 4টা পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান করা হয়েছে। এবং উনি যে বাহিনী কোনোদিন কমান্ড পায় না, আপনারা তো জানেন না। উনি আর্মি সার্ভিসেস করে লোক, যারা কোনোদিন যুদ্ধ করা তো দূরের কথা, কামানের গোলার আওয়াজও শোনে না, 20-25 মাইল দূরে থেকে যেটা শোনা যায়। তো উনি এএসসির অফিসার, পৃথিবীর ইতিহাসের কোথাও ব্রিগেড কমান্ডও করে না, আর সেই ডিভিশন বাদ দিয়ে উনি 3 বাহিনীর কমান্ডার হয়েছেন। তো সরকার চাইলে কত কিছু তো পারে, আল্লাহ তোক দিলে যেটা লিখে রাখেছে সেটাই হবে। এই জন্য আমি এটা নিয়ে পেরেশান নই। অর্থাৎ তিনি তার প্রতিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন এই মুহূর্তে তার কাছে এই সুযোগ একেবারেই নেই। অর্থাৎ তার অবসর গ্রহণের পরে তার সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সরকার চাইলে কি না করতে পারে? অর্থাৎ কোনো ক্ষীণ সম্ভাবনার বার্তা কি তিনি দিলেন, সেই প্রশ্নই উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।